কারণ এখানে হাদির উপরে যেভাবে গুলি করা হলো, সেটা হাদি তো প্রোটেকশন পাওয়ার কথা, কারণ এই সরকারের সাথে হাদির তো কোনো বিচ্ছিন্নতা নাই। হাদিকে যদি এইভাবে প্রকাশ্য দিবালোকে সোয়া 2টার সময় শুক্রবারে ঢাকা রাজপথে মারা হয়, তো এই হাদি টাইপের যারা কথা বলছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, আপনি নিজেও একজন যে বলছেন, আপনি। আমি তো সবসময় বলি এবং বলি যে আপনারা তিনজনে আছেন, তিনজনই বলেন। হ্যাঁ, যে কথা আপনাদেরকে যদি এভাবে করা হয়, তো সেটা বিচ্ছিন্ন ঘটনা হবে নাকি? আবার পালিয়ে যাবে সুন্দর করে। আমার শত্রু তো শুধু ফ্যাসিস্ট নয়, আমার শত্রু বর্তমানে যারা 71 সালে স্বাধীনতা বিরোধী, তারা আরো বড় শত্রু। কারণ তারা যেভাবে কথা বলছে, আমরা তো জুলাইকে সাপোর্ট করেছি, ফ্যাসিস্টের বিরুদ্ধে গিয়েছি, তার মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যায়নি, বাংলাদেশের বিরুদ্ধে যায়নি। এই যে সে যে দীর্ঘ 16 বছর মানুষের অধিকারকে বঞ্চিত করছে, মানুষের ভোট দিতে দেয়নি, এখানে নিজস্বতা করতে পারে, একটা ছেলে 3-3বার ভোট দিতে পারে, সে বৃদ্ধ হয়ে গেছে, যুবক হয়ে গেছে। এখন এই দেশের মালিক যদি আমি জনগণ হই, আমার জনগণ আমার মালিকানাত্মা প্রমাণ করুন তো আমার ভোটের মাধ্যমে। আমি যখন ভোট দেওয়ার সুযোগ পাবো, তখন এমপি বলেন, যারা ক্যান্ডিডেট, একদম চেয়ারম্যান থেকে আরম্ভ করে সবাই আমার কাছে অ্যাটলিস্ট একবার জিজ্ঞেস করবে, টাকা দিক আর যাই দিক আমাকে তো জিজ্ঞেস করবে, সেটা আমাকে ভ্যালু দিবে, মূল্য দিবে। এই ফ্যাসিস্টটা এটা করতে দেয়নি। তারা মনোনয়ন দিয়েছে ওই যে ডিসি, ওই যে এসপি, ওই যে ইউনো, ওই যে ওসি সাহেব, তাদের সাথে মিলে দিয়ে দিয়েছে। কিন্তু অবাক বিষয় হলো, যেখানে ফ্যাসিস্টই শুধু তাড়িয়ে গেছে, ওই ডিসি সাহেবদেরকে কাউকে তো সম্মুখীন করা হলো না। যারা রিটার্নিং অফিসার ছিল, যারা এসপি সাহেবরা ছিলেন, তাদের কয়জনকে আপনারা মোকাবেলা করেছেন? আওয়ামী লীগের কয়টা লোককে বিএনপির কর্মী বাসায় থেকে ধরে নিয়ে গেছে? আমি রবি ভাইকে কোশ্চেন করবো, কয়টা আওয়ামী লীগের কর্মী আপনাদেরকে ধরে নিয়ে গেছে? আপনাদের ধরছে তো পুলিশরা, ওসি সাহেবের নির্দেশে, এসপি সাহেবের নির্দেশে। তাদের আপনারা কয়জনকে করে হারুন চলে গেল বাংলাদেশ থেকে। যে আরাফাত এমপি ছিল, যে ব্যঙ্গ কথা বলতো, সোহেল তখন মানে দাফিয়ে উঠতো যে কিভাবে কথা বলে, সে আরাফাতকে কেউ ধরতে পারলেন না। শেখ পরিবারে একটা লোককে রেখে অ্যারেস্ট করতে পারছে, সবই আগেই চলে গেল। তার মানে যদি চলে যায়, এখন যারা আছে, এখন তো মনে হচ্ছে আমরা আর মামুরা মরতেছি, তো আমরা যারা প্রতিবাদ করে দেশের কথা বলছি, তারা আমরা মামুরা সব এক। আমরা ওই যে হাদি, আমরা মারা যাচ্ছি, তা আমরা মারা যাই, কোনো আপত্তি নেই, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কথা বলবো। এখন ভয়াবহতা হচ্ছে যে আমি ফ্যাসিস্ট তাড়িয়েছি, তাই বলে রাজাকার এস্টাবলিশ করার জন্য তো তারাই নাই। যে তারা পূজায় যে পূজা রোজাকে এক বলবে, মন্দিরে যে গীতা পড়বে, কোনো আপত্তি নাই, পড়তে পারে, স্বাধীনতা। কিন্তু তুমি আমার স্মৃতির সাথে যাও না কেন? সে শহীদদের স্মৃতিচারণ করার জন্য একটা প্রাতিষ্ঠানিক ভাবে সেখানে আমরা স্মরণ করি, মনোজাত করি, ফুল দেই, আমরা তাদেরকে নেওয়া হয়, সেখানে তো তুমি যাচ্ছ না। তুমি এখানে যে কি করতেছো, বাংলাদেশের মানুষ জানে ম্যারাথন কাকে বলে, এটা বড় লোকের একটা কাণ্ড, তাদেরকে নিয়ে এই যে কনফিউজিং। এই জন্য তো আমাদেরকে সেই কবিতা বারবারতে চলে আসতেছে, রুদ্রর কবিতা, যে লাখো শহীদ ডাক পাঠালো সারা বাংলা খবর দে, সব শহীদ ডাক পাঠালো সারা বাংলা রাজাকারদের খবর দে। এই স্লোগান কেন আসতেছে? কারণ এরা তো আমাদের পতাকাটাকে আজকে ঘুরে ফিরে সিরামিরা খাওয়ার চেষ্টা করতেছে। এই জন্য রবি ভাইদেরকে অনুরোধ করি, দেশের মানুষ ইসলাম ধর্মকেও ভালোবাসে এবং মুক্তিযুদ্ধকে ভালোবাসে, দুইটাকে ডিফারেন্স কখনোই করতে চায় না, দুইটাই তাদের অনুভূতির জায়গা। এখন এরা আজকে ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে রাজাকার আলবদর, যারা 1971 সালে পাকিস্তানিদের সাথে ছিলেন, যারা আমাদেরকে ভুলে গিয়েছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা তাদের শক্তি প্রয়োগ করেছিলেন, তারা তো এই আমার জুলাইকে অপমানিত করতেছে, তারা শহীদদের অপমানিত করতেছে। জুলাইয়ের কোন শহীদ তো ফ্যাসিস্ট তাড়ানোর জন্য জীবন দিয়েছে, কিন্তু রাজাকারদের এস্টাবলিশ করার জন্য, 71-এর মুক্তিযুদ্ধকে অপমানিত করার জন্য তো কেউ জীবন দেয় নাই। একটা হয়তো জিজ্ঞেস করেন, একটা শহীদ পরিবারে জিজ্ঞেস করেন যে আপনার ছেলেকে জীবন দিয়েছে এই 71-কে অপমানিত করার জন্য, অবলুত এই করার জন্য, কেউ বলবে না। এখন আপনি যে কথাটা বললেন যে আমরা যারা ইলেকশন করতেছি, যদি সাপোজ ধরেন যে আমি স্বতন্ত্র ইলেকশন না করলাম, শুধু রবি বাইরে ইলেকশন করলাম, জামাত ইলেকশন করলো, আপনার যদি আপনি কত পার্সেন্ট ভোটার একত্রিত করতে পারবেন? আমি স্বতন্ত্র ইলেকশন করে যদি 5% ভোটার নিতে পারি, এটা জাতীয় ইলেকশনে বহির্বিশ্ব এবং বাংলাদেশের কাছে গ্রহণযোগ্যতা পারবে না। এই যে 1%-এর যে কথাটা ছিল, সে 1% কাটে নাই তো। এখন আমি গেলে যদি দেখা গেল যে হাদিকে মেরে ফেলছে, কালকে যদি আমি এখন মনোনয়ন পত্র ক্রয় করছি, আমাকে যদি মেরে ফেলে, কয়জন আসবে? নারায়ণগঞ্জের একজন মনোনয়ন পাওয়ার পরে সে গিভ আপ করছে, ছেড়ে দিচ্ছে যে না, আমি এই মুহূর্তে আমি ইলেকশন করব না। তো এই নিরাপত্তা দায়িত্বটা কার? কোনো মৃত্যুই বিচ্ছিন্ন করা হতে পারে না। এরা ফ্যাসিস্ট আমলে, আপনাকে মনে করিয়ে দিই, যখন আমাদের বর্ডারে 2 জন লোককে মেরে ফেললো,
তখন উপমন্ত্রী প্রতিমন্ত্রী খালিদ সাহেব সচিব হয়ে বলে গেলে বিচ্ছিন্ন একটা ঘটনা। মৃত্যু কখনোই বিচ্ছিন্ন ঘটনা হয় না। একটা জীবন আপনি দিতে পারবেন না। আপনি হাজার হাজার কোটি টাকা পদ্মা সেতু আরো 10টা করতে পারবেন, আর 100টা করতে এবং পারবেন। একজন প্রার্থীর কথা নিচ্ছে, উনি বলতে পারে না যে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিতে পারে, দুঃখজনক ঘটনা বলতে পারে, কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে সৎ কথা বলি, স্পষ্ট কথা বলি, এটাই হচ্ছে আমাদের ভয়াবহতার কারণ। তো এটা নিয়ে আমরা কোনো চিন্তিত না। আপনি নিজে সাক্ষী, ওই যে 5ই আগস্টের আগে অনেকেই কথা বলার সাহসী পায় নাই, আসেও নাই, কিন্তু আমি কখনোই আপনাকে না করিনি। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই ইন্টারিম গভর্নমেন্ট আপনি টকশো করার পর আমাকে বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে রাত্রে। একটু আগে দেখলেন আমার ছেলেটা অটিস্টিক, সবাই মিলে তারা আলাদা রুমে আটকে রাখছে, আপনি টকশোতে যাতে ডিস্টার্ব না করেন। জীবনে কোনদিন মিথ্যা কথা বলার চেষ্টা করি নাই, কারোর কাছ থেকে 2 টাকা খাওয়ার চেষ্টা করি নাই, কোনো অন্যায় করার চেষ্টা করি নাই। সবসময় মনে প্রাণে চেষ্টা করছি যে মানুষের জন্য করতে পারি, যে দেশের জন্য। এই যে আপনার কাছে আছি কেন আসছি, আমার একটা রিলেটিভ সিএমএসে ভর্তি, আমি ওখান থেকে চলে আসছি। কারণ আপনি যে মাঝে মধ্যে ডাকেন, আপনিও তো পরিশ্রম করেন, আপনারও তো সন্তান আছে, তা আপনাকে একটু সময় দিয়ে আমি মনে করি যে আপনার মাধ্যমে দেশকে সময় দিচ্ছি, দেশের কথা বলতেছি। এখন একটা সুন্দর ইলেকশন করার জন্য যদি দেশে একটা ইলেকশন না হয়, দেশের অবস্থা আরো ভয়াবহ হবে। আপনি কাকে কন্ট্রোল করবেন? কাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? আজকে আর্মি ড্রেস, ডিসিপ্লিনারি ড্রেস একজন উপদেষ্টা শরীরে কিভাবে আসে? দ্যাট ইজ মাই কোশ্চেন। আপনি উপদেষ্টা হয়েছেন, আপনি বন্দর তুলে দিচ্ছেন, আপনি কারো অনুমতিতে দেশের নাগরিক। আপনি কি? আপনি তো থাকেন আমেরিকায়। আপনি এই দেশে খুঁজতে গেলে আপনার ভোটার লিস্টে আপনার নাম পাওয়া যাবে না। আপনাদের চেয়ে আমার যোগ্যতা কোনো অংশে কম না। আমি ইংল্যান্ডের সলিসিটার ওখানে গিয়েছিলাম, আমার ওয়াইফ ডাক্তার, ওখানে প্র্যাকটিস করে থাকতে পারতাম। আমি এখানে দেশে আসছি কেন? সবকিছু গিভ আপ করে চলে আসছি যে না, আই নেভার উইল গো দেয়ার। রিজন হচ্ছে যারা নেতৃত্ব দেশের জন্য বসে তারা আমি তো সাধারণ মানুষের ছেলে, তারা জমিদার বড় বড় মানুষের ছেলে, তারা অনেক রাজা বাদশার ছেলে, তারা সমস্ত কিছু বাদ দিয়ে তাদের দেশে এসে সাধারণ মানুষের কথা বলছে। আমাদের তো সাধারণ মানুষের কথা বলতে হবে। আমরা যদি আমার দেশের কথা না বলি, আপনি বলতেছেন দুর্নীতির জন্য। আপনি দুর্নীতি নাই বাংলাদেশে কোন সেক্টরটা এটা বলেন? আমি চ্যালেঞ্জ করলাম, দুর্নীতি কোথায় নাই সেটা বলেন। তাহলে সবকিছু বিদেশের হাতে তুলে দেন, সবকিছু আপনি বিদেশের হাতে তুলে দেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে, রাষ্ট্র তো আইসোলেটেড ভাবে থাকতে পারে না, বাংলাদেশ আইসোলেটেড ভাবে থাকতে পারে না। আজকে আপনি মুসলমান বলতে আমি মুসলমান, ধর্ম আমি কোনো আপনি পৃথিবীতে একটা মুসলমান রাষ্ট্র ডেভেলপড হয়েছে টেকনিক্যালি দেখান তো, যে তার উপর ডিপেন্ড করবো। চিকিৎসার ক্ষেত্রে বলেন, টেকনোলজির ক্ষেত্রে বলেন, দেখেন পারবেন না। আমাদের মাথার ভিতরে একটাই ধর্ম দিয়ে বারবার আমাদের গ্রুপে খাওয়ানো হচ্ছে। এখন কিন্তু আজ থেকে যদি ইসলামের আবির্ভাবের পরে দেখেন যে ম্যাথমেটিক্যাল থেকে আরম্ভ করে টেকনোলজি সবকিছুতে আমরা সবচেয়ে বেশি অ্যাডভান্স ছিলাম, যে কোনো সারা পৃথিবী আমাদের করায়ত্ত ছিল, আমাদের কনফিডেন্স আছে, বিশ্বাস আছে। কিন্তু এই যে মুসলমান আমরা 90% আমাদের ডেভেলপমেন্ট করার জন্য আমরা কি করেছি? সেদিনকে আমি ববি হাজ্জাজের ফেসবুক আমার অত্যন্ত ভালো লাগছে যে আপনি দুর্নীতির জন্য একদিন মিছিল করলেন না, আপনি অনিয়মের জন্য একদিন মিছিল করলেন না, আপনি আজকে অনিয়মের জন্য মিছিল করেন, দুর্নীতির জন্য মিছিল করেন। এখন পরের সরকার এসে করবে, পরের সরকার এসে করবে, পরের সরকার এখন নির্বাচন তো হয়ে যাচ্ছে। ওনারা তো বলছে যে নির্বাচন পেছানোর কোনো ওয়ে নাই। জিনিস হলো যে আমি খুব অবাক হয়ে যাই, আমি আমাদের তানভীর সাহেবদের বিপক্ষে চলে যাই। এই যে বন্দর দিয়ে দিচ্ছে একমাত্র বিএনপিকে দেখলাম কথা বলার জন্য, ওনারা কেউ কথা বলছে না। আপনার আজকে ভারতের শেখ হাসিনা দিচ্ছে, শেখ হাসিনা 100 বার ফ্যাসিস্ট বলে গালি দেয়, কিন্তু একটা চুক্তি কিন্তু ভাই আপনি অনেক লেকচার দিলেন, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা একটা চুক্তি ভারতের সাথে বাতিল করলেন না কেন অদ্যাবধি পর্যন্ত? আমরা কিন্তু এই জবাব আপনাদের কাছে চাবো। আপনার নেতারা 5ই আগস্ট যেখানে শহীদ পরিবারের সাথে থাকার কথা, তারা কিভাবে কক্সবাজার মানে আমরা মনে করি যে বাংলাদেশের সুইজারল্যান্ড, তারা সবাই প্লেনে করে কক্সবাজার চলে গেল। তো ওই দিন তো অ্যাটলিস্ট এক্সপেক্ট করতেছিলাম যে তারা কোনো শহীদ পরিবারের কাছে যাবে, হাত পা হারানো কোনো ছেলের কাছে যে তাকে জড়িয়ে ধরবে। চোখ নাই কোনো একটা মানুষের কাছে, যে চোখ নাই, চোখে দেখতে পারতেছে না। এই 5ই আগস্ট শেখ হাসিনার গুলিতে 2টা চোখ অন্ধ হয়ে গেছে, পৃথিবীর আলো বাতাস দেখতে পারে না, তাকে জড়িয়ে ধরবে, তার সাথে সময় কাটাবে। সেটা তো, কারণ তারা তো আমাদের চেয়ে অ্যাডভান্স, তাদের কাছে তো ক্ষমতা আছে, তারা চাইলে সমস্ত জায়গায় প্রশাসন পায়, তাদের তো কিছু দায়িত্বশীল কাজ করতে হবে। এখন সবাইকে আমরা দুষবো কেন? দুষবো যেটা দুষ সেটা আমরা দুষবো। আমরা সবাইকে প্রশংসা করতে চাই, আমরা তো প্রশংসা করতে পারছি না। আজকে হাদি কেন গুলি খাবে? দায়িত্ব কার? হাদিকে স্বীকৃতি দিতে পারতো না? হাদি যে গুলি খাবে, এটা হাদি বারবার বলতেছিল আমাকে গুলি করা হবে। বুঝলাম হাদিরা অনেক কথা আমি সমর্থন করি না,
এই সাওয়া মাওয়া যেসব কথা বলে এগুলো সমর্থন করি না, এটা করা যায় না কোনো শিক্ষিত লোক। আপনি আনুষ্ঠানিকভাবে আমাদের তানভীর সাহেবের মতো সুন্দর করে কথা বলেন, আপনার কথা আপনার আরো বিপ্লবী কথা বলেন। বিপ্লবীরা কোনো গালি দেয় নাকি? বিপ্লবীরা কোনো কারো মা তুলে, কারো তুলে, কারো চরিত্র নিয়ে গালি দেয়? বিপ্লবীরা তাদের বৈপ্লবিক কথা বলে দৃঢ়তার সাথে, মানুষ সেটা জেগে ওঠে। তো হাদি তো বারবারই বলছিল যে আমাকে গুলি করলো, আমি মারা গেল, আমার প্রজন্ম থেকে প্রজন্ম আখিরাত পর্যন্ত এই বাংলাদেশ থাকবে। তাকে আপনারা কেন সিকিউরিটি দিলেন না? স্বরাষ্ট্র উপদেষ্টা তো শেখ হাসিনার না, প্রধান উপদেষ্টা তো শেখ হাসিনা। আপনারা যদি আর্মি ড্রেস পড়তে পারেন বিজয় দিবসের দিন, আর্মিদের ড্রেস তো এলাও না। আমি যদি এখন আর্মিদের ড্রেস পরি, আমাকে আপনি ধরে নেবেন না? আপনাকে এলাও করলো কে? সবকিছু চলে যায়। এখন তো মনে হচ্ছে যে আর্মিদেরকে ম্যানেজ করে বন্দরগুলো বিদেশে রাখতে তুলে দেবে। দ্যাট ইজ ইওর কনস্পিরেসি। আপনি দুর্নীতির কথা বলবেন, আমি দুর্নীতির জন্য আপনি সবকিছু বিদায় দেবে। তাহলে আমি কিভাবে বড় হব? আমার সন্তান কিভাবে বড় হবে? যে দেশের নেতৃত্ব দিবে, নেতৃত্ব না দিল যে সৎভাবে দেশকে পরিচালনা করবে, এই দেশের প্রতিটা ধুলিকণা যে আপন করে ধরবে, তাকে সম্মান দিতে হবে না। হ্যাঁ, দুর্নীতি বিদেশের কাছে দিয়ে দিলাম। এক্সপার্টিস 54 বছর এক্সপার্টিস আসলে তুমি এক্সপার্টিস তৈরি করো, বিদেশ থেকে ট্রেনিং দিয়ে নিয়ে আসো। আর যদি তুমি দিতে চাও যে হ্যাঁ এক্সপার্টি আমার দরকার, এক্সপার্টিস ছাড়া চলবে না, আমাদেরকে ফ্লাশ করো। আমার যদি গণভোট তুমি নিতে পারো, এত তোমার দরকার, গণভোটের দরকার, তুমি বন্দরের ব্যাপারে আমাদেরকে পেপারে করপত্র দাও না কেন? আলোচনা করো, টকশোতে কথা বলো, পক্ষে বিপক্ষে আমরা কথা বলি। তোমাদের লোকগুলো যারা সরকারি আমলা আছে তারা পক্ষে কথা বলুক যে হ্যাঁ এই বন্দর অমুককে দেওয়া যায়, এই দিলে এই উপকার হবে, এই ডেভেলপমেন্ট হবে, এতদিনের জন্য দিচ্ছি, এই হচ্ছে কন্ডিশন। আমি যদি রাষ্ট্রের মালিক হই, তোমার মধ্যে কি ক্লোজ আছে, কি কন্ডিশন গুলো আছে, কোনটা হাইড আছে, কোনটা প্রকাশ্য আছে, সেটা আমি জানবো না? সেটা আমি জানবো কিনা? তোমরা বিদেশ থেকে আসছো, বিদেশে চলে যাবা। আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের মাধ্যমে আসছিল? কাদের মাধ্যমে? এখানে 200 বছর আমাদের মাধ্যমে কিন্তু করেছে, অন্য কারোর মাধ্যমে না। এখন তোমরা উইরা চলে আসলা স্টারলিং নিয়ে, সবকিছু তোমরা সমস্ত জ্ঞানী, তোমরাই দেশপ্রেমিক। আর আমরা রবি ভাইরা রাত করে জায়গা থাকে আমরা হাহা করি। আমরা দেশপ্রেমিক, আমাদের মধ্যে আমি তো চ্যালেঞ্জ করে বললাম যে আমি দেশপ্রেমের ক্ষেত্রে যে জীবনে যতটুকু বয়স অতিক্রম করেছি, জ্ঞান হওয়া থেকে আরম্ভ করে কখনোই কোনো অন্যায়, কোনো অসৎ, কোনো দুশ্চরিত্র কাজের মধ্যে কখনো তাকাই না। কারণ আমার কে মানুষ এক সময় আমাকে নিয়ে যাতে সমালোচনা করে না করে যে বেটা দেশের কথা বলে, তুই তো একটা টাউট। যে মানুষ যদি বলে যে না, দেশকে ভালোবাসতে হলে তাকে অনেস্ট থাকতে হবে, দেশকে ভালোবাসতে হলে সৎ থাকতে হবে, তাকে নিবেদিত থাকতে হবে, তাকে সমস্ত স্বার্থের বাইরে চলে আসতে হবে ইলেকশন ক্যালেন্ডারে এই কথাগুলো বলার জন্য। পাবলিক আমাকে ভোট দিবে কি দিবে না সেটা আল্লাহ জানে, কিন্তু আমার বলার অধিকার তো আছে। আমি যদি রাস্তায় না জানি, আমি ওজন না করলে নামাজ পড়ব। নিরাপত্তা তো দিতে হবে রাষ্ট্রের, এখন নিরাপত্তা আমাকে দিতে হবে না? আজকে তো আমি তো শঙ্কিত যে আমি যে মনোনয়নপত্র কিনা ঢোক ডাল দিব, আমার যদি গুলি করে মেরে ফেলে, চুপে চুপে মনোনয়নপত্র কিনতেছি, চুপে চুপে যা জমা দিব। তাহলে এই নিরাপত্তাটা কে দিবে? 1% আমি আমার লোক কর্মীদের বললাম যে হই হুল্লা করবেন, প্রচারণাটা চুপি চুপি চালাতে পারবেন না, জমা না হয় চুপি চুপি। মা বলেন, আমার পরিবার বলেন, আমার বন্ধু বান্ধব সবাই শঙ্কিত, কেন তুমি ইলেকশন করবা? আজকে ইলেকশন হচ্ছে বাংলাদেশে। এখন তো অনেকে নির্বাচনে দাঁড়াতেই ভয় পাচ্ছে, মানে নমিনেশন সাবমিট করতে ভয় দেখে আমি নির্বাচন করছি। আমাকে প্রতি মুহূর্তে বলতেছে তো এইসব কিছুর মধ্যে আসার দরকার নাই। আমি বললাম যে মৃত্যু তো অবদার্থ, কালকে আমার নানি মারা গেছে, তাকে কবরে রেখে আসলাম। মৃত্যু হচ্ছে আমি ওইখানে কবরের মধ্যে ওই জানাজা যে বক্তৃতা দিলাম যে আল্লাহর অন্যতম রহমত হচ্ছে মৃত্যু। মৃত্যু যদি না আসতো মানুষ কত বেপরোয়া হয়তো জানতো না। এখানেই তো তাদের সফলতা, ভয় ঢুকিয়ে দেওয়া। আমি আমার সন্তানগুলোকে মানুষ করলাম, আমি তাদের কাছে অবহেলা ছিল, এর চেয়ে কঠিন কি আছে? মৃত্যু না থাকলে তো আমি সারা জীবন অবহেলার মধ্যে থাকতাম। অর্থাৎ মৃত্যু হচ্ছে। আশা ভাই শেষ করবেন প্লিজ। সেটাই আমি বলবো যে বাংলাদেশকে সকলের ধারণ করতে হবে, বিশেষ করে মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ ধারণ করা যায় না। এখন ভারত আমাদেরকে সাহায্য করছে, তারা তাদেরকে লিখ নিব, সেটা আমার বিষয়টা। কিন্তু দুঃখ হয় কি জানেন, যারা বিজয় দিবসে, আমি শব্দগুলো উচ্চারণ করতে পারবো না, যেসব শব্দ ইউজ করে তারা ভারতেরই দালাল। আপনি যদি মনে করেন যে মুক্তিযুদ্ধে হয় নাই, আপনি যদি মনে করেন বিজয় দিবসে কিছু না, আপনি যদি এটাকে অবজ্ঞা করেন, তাহলে তো ভারত যে দাবি করতেছে যুদ্ধ আমাদের আর পাকিস্তানের সাথে হয়েছে, তাহলে তো আমরা নাই হয়ে গেলাম। এখন আপনি একসাথে মিলিয়ে দেখেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধের কথা বলছে না, দ্যাট মিনস তারা ওই যে তাদের ভাই ভারত আর পাকিস্তান তাদের সাথে মিলে যাচ্ছে। আমরা মাঝখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশকে ভালোবাসতে গেলে বলতে হবে এটা আমার বাংলাদেশে আমি যুদ্ধ করেছি, আমি নেংকি বলে যুদ্ধ করছি, না গিয়ে যুদ্ধ করছি, যেটা রবি ভাই বললেন।
সেইভাবে যুদ্ধ করে এই দেশ কারো দয়ে আসে নাই। এটা অনেক আপনার দেশ সত্ত্ববোধক, বাংলাদেশ কারো দয়ে আসে নাই, কারণ অনুগ্রহ হয়ে আসে নাই। আজকে আমাদের তানভীর ভাই যে বললেন যে উনি যখন নৈনিতালে পড়তে গেছেন ওখানে বাংলাদেশ চিনে, আমি ব্যাঙ্গালোরে পড়তে গেছি 1995 সালে, বাংলাদেশ চিনে না। তাদের দেশ বড় দেশ, অনেকগুলো স্টেট, তারা মনে করে কোনো একটা স্টেট, এটা তাদের অস্বাভাবিক কিছু না। চীনের মতো তো আমাদের কাজ করতে হবে। যখন ওই 95 থেকে 2000 সালে পড়লাম, বাংলাদেশ ক্রিকেট আসলো, তখন আমাদের ক্রিকেটটাকে তারা ছিল বাংলাদেশ ইটস ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এমনি আমরাও ভারতের অনেক স্টেট চিনি না, যেগুলো আমি ব্যাঙ্গালোরে পড়তে গেছি ওই স্টেটের নাম কর্ণাটক, এটা আমি জানতাম না। তার পাশের স্টেটের নাম কেরালা, আমি জানতাম না। অন্ধ্রপ্রদেশ, আমি তেলেঙ্গানা অনেকেই জানি না, না জানা হয়। কিন্তু যখন আমি ধনী রাষ্ট্র হব, যখন আমি আমার সক্ষমতা শো করতে পারবো বিশ্ববাসীর কাছে, যখন আমি ইন্টেলেকচুয়ালি অনেক বড় হব, টেকনিক্যালি অনেক বড় হব, তখন সবাই আমাকে জানতে বাধ্য। আজকে ইহুদিদের রাষ্ট্র ইসরায়েল কতই বা বড়, কত লোকই বা বসবাস করে, কেন জানি টেকনোলজি সারা পৃথিবী তারা কন্ট্রোল করতেছে। আপনি দেখেছেন যখন ফিলিস্তিনের সাথে হয়, তারা চাইনার থেকে ওই কিনেছিল পেজার, সে পেজার তারা ম্যানিপুলেট করছে, একসাথে বগুড়ার 700 লোক মেরে ফেলছে তারা।